নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের দেশের বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক ইতিহাসে এমন এক মোড় উপস্থিত হয়েছে যা আগামী বহু দশকের আইনি পরিকাঠামোকে চিরতরে বদলে দিতে চলেছে। ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে প্রথমবারের মতো এমন এক ঘটনা ঘটেছে যা সমগ্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্ষমতাশালীদের ভিত্তিপ্রস্তর কাঁপিয়ে দিয়েছে। স্বাধীনতার পর থেকে যে জাজরা নিজেদের আইনের ঊর্ধ্বে বলে মনে করতেন, যাদের স্পর্শ করা সাধারণ প্রশাসন বা তদন্তকারী সংস্থাগুলির জন্য এক প্রকার অসম্ভব ছিল, সেই তথাকথিত অপ্রতিহত ক্ষমতা এবং জুডিশিয়াল ইমিউনিটি বা বিচার বিভাগীয় প্রতিরক্ষার দেয়াল আজ চুরমার হয়ে গেছে। সংসদের চলতি অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার এমন এক বিস্ফোরক রিপোর্ট এবং ফাইল টেবিল করেছে যা সম্পূর্ণ দেশের লিগ্যাল সিস্টেম এবং বিচার বিভাগকে এক বিরাট ঝাঁকুনি দিয়েছে। বছরের পর বছর ধরে যে জাজরা নিজেদের জন্য একটি নিরাপত্তা বলয় বা বিশেষ আইনি বর্ম বানিয়ে রেখেছিল, সেই বর্ম আজ আনুষ্ঠানিকভাবে ধসে পড়েছে। কিন্তু এই ঘটনা কেন ঘটল? কেন রাতারাতি দেশের শীর্ষ আদালত থেকে শুরু করে বিভিন্ন হাইকোর্টের আইনি অলিন্দে এমন চরম আলোড়ন তৈরি হলো? হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির বাসভবন থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধারের ঘটনা সামনে আসার পর কিভাবে তদন্ত কমিশন তার রিপোর্ট দিল? পদত্যাগপত্র জমা দিলেই কি একজন বিচারপতির সমস্ত অপরাধ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, নাকি এবার সাধারণ নাগরিকের মতো তাকেও জেলের গ্যারেজে বন্দি করা হবে? মোদী সরকারের এই মাস্টারস্ট্রোক পদক্ষেপের পর কি সত্যিই ভারতের বিচার ব্যবস্থায় এক নতুন স্বচ্ছতার যুগ শুরু হতে চলেছে, নাকি বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে রাহুল গান্ধী এবং কংগ্রেসের আমল থেকে চলে আসা পুরনো কলেজিয়াম ব্যবস্থা একে আটকানোর চেষ্টা করবে? আজকের এই বিশেষ নিউজ অ্যানালিসিসে আমরা কোনো গোপন তথ্য আড়াল না করে সরাসরি চোখে চোখ রেখে প্রতিটি বিষয়ের গভীরে প্রবেশ করব। পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের ঘটনার মূল শিকড়ে পৌঁছাতে হবে। দিল্লি হাইকোর্টের তৎকালীন বিচারপতি যশবন্ত বর্মাকে কেন্দ্র করে আজ যে তোলপাড় শুরু হয়েছে তা কোনো হঠাৎ তৈরি হওয়া গুজব বা রাজনৈতিক অভিযোগ নয়। ঘটনার সূচনা হয়েছিল যখন এই উচ্চপদস্থ বিচারপতির বাসভবনে এক অপ্রত্যাশিত তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ অর্থ, প্রায় 15 কোটি টাকা উদ্ধার হয়। শুধু তাই নয়, আইনি বিশেষজ্ঞ এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমান অনুযায়ী এটি তো কেবল হিমশৈলের চূড়া মাত্র। প্রকৃতপক্ষে বিভিন্ন বেনামি সম্পত্তি ও লেনদেন মিলিয়ে এই অঙ্ক 200 কোটি টাকারও বেশি ছাড়িয়ে যেতে পারে। একজন সাধারণ ভারতীয় নাগরিকের বাড়ি থেকে যদি অনিষ্পন্ন 5 লাখ টাকাও উদ্ধার হয়, তবে সঙ্গে সঙ্গে সিবিআই, ইডি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এসে তার ঘর ঘিরে ফেলে, তাকে গ্রেপ্তার করে এবং দিনের পর দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। কিন্তু এই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ছিলেন একজন বিচারক। যে জাজরা দেশের সংবিধান রক্ষা করার শপথ নেন, তারা যখন নিজের ঘরের আলমারিতে কোটি কোটি টাকা জমা করেন, তখন প্রশ্ন ওঠে, এই টাকা এলো কোথা থেকে? জাস্টিস যশবন্ত বর্মা মামলার ক্ষেত্রে যা ঘটেছে তা আরও চাঞ্চল্যকর। ঘটনাটি জানাজানি হতে এই বিচার ব্যবস্থার নিজেদের ভেতরেই অভ্যন্তরীণ চাঞ্চল্য তৈরি হয়। কিন্তু সাধারণ মানুষের মনে বড় ধাক্কা লাগে তখন যখন দেখা যায় অভিযুক্ত জাজকে কোনো হ্যান্ডকাপ বা হাতকড়া পরিয়ে জেলে পাঠানো হয়নি, বরং তাকে একটি সহজ এসকেপিং রুট বা পালানোর পথ করে দেওয়া হলো। আইন অনুযায়ী যখন তার বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার সময় এলো, তিনি সোজাসুজি নিজের পদ থেকে রেজিগনেশন বা পদত্যাগপত্র জমা দিয়ে দিলেন। কারণ তিনি জানতেন পদত্যাগ করার পর পার্লামেন্টে তাকে ইনস্পিচ বা বরখাস্ত করার সাংবিধানিক প্রক্রিয়া প্রযুক্তিগতভাবে জটিল হয়ে পড়বে। আরও অদ্ভুত বিষয় হলো, পদত্যাগ করার পরও একজন সাধারণ অপরাধীর মতো সাজা ভোগ করার বদলে ওই ব্যক্তি ও তার পরিবার যাতে আজীবন সরকারি পেনশন এবং অন্যান্য সমস্ত রাজকীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারে, সেই পথ খোলা রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দেশের জাতীয়তাবাদী জনগণ এবং আইনের শাসনে বিশ্বাসী মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, শুধুমাত্র এক টুকরো কাগজে পদত্যাগপত্র লিখে দিলেই কি কোটি কোটি টাকার দুর্নীতির পাপ ধুয়ে যায়? একজন রাজনীতিবিদ, সরকারি অফিসার বা সাধারণ আমজনতা দুর্নীতি করলে যদি শিগরে ঠাঁই হয়, তবে জাজদের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন থাকবে? মোদী সরকার অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিল এবং সেই পদত্যাগের পরে আসল খেলাটি শুরু হয়। ভারতের বিচার ব্যবস্থায় বিচারকদের রক্ষা করার জন্য এতদিন যে অদৃশ্য ঢাল ব্যবহৃত হতো, তা আসলে 1991 সালের একটি বহু বিতর্কিত আইনি সিদ্ধান্তের উপর দাঁড়িয়েছিল, যা ইতিহাসে বীরাস্বামী জাজমেন্ট নামে পরিচিত।
এই 1991 সালের রায়ের অধীনে নিয়ম ছিল যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো কর্মরত বিচারপতির বিরুদ্ধে কোনো সাধারণ পুলিশ বা তদন্তকারী সংস্থা চাইলেই সরাসরি এফআইআর দায়ের করতে পারবে না। যদি কোনো জাজ দুর্নীতির সাগরে ডুবেও থাকে তাহলেও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা তদন্ত শুরু করার আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্বানুমতি নিতে হতো। এই নিয়মের চরম অপব্যবহার করে বিগত বহু দশক ধরে বিচার ব্যবস্থার একটি বিশেষ অংশ নিজেদের জন্য অ্যাবসলিউট ইমিউনিটি বা পূর্ণাঙ্গ আইনি সুরক্ষা তৈরি করে রেখেছিল। ফলে সাধারণ মানুষ বা সরকার কারো কাছেই তাদের জবাবদিহিতা করার বাধ্যবাধকতা ছিল না। যখনই দেশের কোনো জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এসেছে বা ভারতের দ্রুত অর্থনৈতিক ও কৌশলগত অগ্রগতির কোনো বড় নীতি তৈরি হয়েছে, তখনই বিচার বিভাগের এক শ্রেণীর প্রভাবশালীদের ইন্টারভেনশন বা হস্তক্ষেপ করতে দেখা গেছে। দেশবিরোধী উপাদান বা চরমপন্থীরা সহজেই মধ্যরাতে আদালতের দরজা খুলে জামিন পেয়ে গেল। অন্যদিকে দেশের স্বার্থে গৃহীত অনেক গুরুত্বপূর্ণ সংস্কার থমকে দাঁড়িয়েছে। কিন্তু মোদী সরকার এই সম্পূর্ণ কাঠামোর ফাঁকফোকরটিকেই হাতিয়ার করে পাল্টা চাল চেলেছে। আইনি সূত্রের ব্যাখ্যা অত্যন্ত পরিষ্কার। 1991 সালের ভীরাস্বামী রায় বা জাজদের আইনি সুরক্ষা কেবল তাদের পদমর্যাদার সাথে যুক্ত, অর্থাৎ যতক্ষণ তারা জাজ পদে আসীন আছেন। জাস্টিস যশবন্ত বর্মা যখন নিজের পদ বাঁচাতে তড়িঘড়ি রেজিগনেশন বা পদত্যাগ দিলেন, তিনি ভেবেছিলেন তিনি পার পেয়ে গেছেন, কিন্তু বাস্তবে তিনি নিজের সুরক্ষা কবচটি নিজেই খুলে ফেললেন। পদত্যাগ করার মুহূর্ত থেকেই তিনি আর কোনো জাজ বা সাংবিধানিক ক্ষমতার অধিকারী নন। তিনি এখন ভারতের একজন সাধারণ নাগরিক। আর একজন সাধারণ নাগরিক যখন 200 কোটি টাকার অন্যায্য সম্পত্তি বা কোটি কোটি টাকার নগদ অর্থ জমা করে রাখে, তখন দেশের প্রচলিত ক্রিমিনাল ল অনুযায়ী তার জায়গা হয় বিচারকের আসনে নয়, বরং আদালতের আসামির কাঠগড়ায়। মোদী সরকার এই আইনি ফাঁদটি ঠিকঠাক ব্যবহার করেছে। পদত্যাগের সাথে সাথেই জাস্টিস বর্মার যাবতীয় জুডিশিয়াল ইমিউনিটি শেষ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে এখন কোনো পূর্বানুমতি ছাড়াই সাধারণ অপরাধীর মতো ক্রিমিনাল প্রসিকিউশন এবং কাস্টোডিয়াল ইন্টারোগেশন চালানো সম্ভব। লোকসভা ও রাজ্যসভার হইচই এবং বিরোধীদের হট্টগোলের মধ্যেই ভারত সরকার সংসদের ভেতরে বিচার বিভাগীয় দুর্নীতির বিরুদ্ধে এক গোপন ও অত্যন্ত শক্তিশালী ডজিয়ার বা তদন্ত রিপোর্ট উপস্থাপন করে। এই রিপোর্টে এমন দুটি পৃথক ও স্বতন্ত্র কমিটির ফাইন্ডিং যুক্ত করা হয়েছে যাদের সিদ্ধান্ত একদম হুবহু মিলে গেছে। প্রথমত, হাইকোর্টের নিজস্ব ইনহাউস প্যানেল বা বিচারকদের অভ্যন্তরীণ কমিটি পুরো তদন্ত পরিচালনা করে স্পষ্ট জানিয়ে দেয় জাস্টিস যশবন্ত বর্মা গুরুতর ফিনান্সিয়াল মিসকন্ডাক্ট এবং দুর্নীতির সাথে যুক্ত। দ্বিতীয়ত, জাজেস এনকোয়ারি অ্যাক্টের অধীনে লোকসভা স্পিকার কর্তৃক গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন সাংবিধানিক প্যানেলও সম্পূর্ণ একই সিদ্ধান্তে উপনীত হয়। আইনের সর্বজনীন নিয়ম অনুযায়ী যখন দুটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং উচ্চ পর্যায়ের সাংবিধানিক তদন্ত প্যানেলে কোনো বিষয়ে অভিন্ন রিপোর্ট দেয়, তখন অপরাধের সত্যতা নিয়ে আর কোনো সন্দেহ বা রুম ফর ডাউট থাকে না। সংসদ ভবনে দাঁড়িয়ে সরকারের এই রিপোর্ট পেশ করার অর্থ হলো সরকার বিচার বিভাগকে স্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবার বিচারালয়ের বন্ধ দরজার ভেতরেও কার্যকর হবে। এর পাশাপাশি মোদী সরকারের আনা নতুন আইনি সংস্কার অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এর ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমলের পুরনো ক্রিমিনাল প্রসিডিওর কোডকে বদলে যে নতুন আইন কার্যকর করা হয়েছে, সেখানে পুলিশ কর্মকর্তাদের জন্য যে কোনো গুরুতর অপরাধের তথ্য পেলে বাধ্যতামূলকভাবে এফআইআর রেজিস্ট্রেশন করার সংস্থান রয়েছে। অর্থাৎ এখন থেকে যদি কোনো প্রাক্তন বিচারক বা উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিরুদ্ধে নগদ অর্থ উদ্ধার বা আর্থিক তছরূপের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে, তবে তদন্তকারী অফিসাররা আইনত বাধ্য সেই অভিযোগ রেজিস্টার করতে। কোনো প্রভাবশালীর একটি ফোন কল বা পুরনো প্রভাব খাটিয়ে আর মামলা ধামাচাপা দেওয়া যাবে না। তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডিকে এখন আইনগতভাবে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তারা এই মামলার গভীরে গিয়ে অর্থ লেনদেনের সম্পূর্ণ ট্রেল খুঁজে বের করতে পারে। এর ফলে কেবল একজন ইন্ডিভিজুয়াল জাজ নন, বরং তার পেছনের সমস্ত রাজনৈতিক মধ্যস্থতাকারী এবং ফিক্সারদের নামও একে একে বাইরে আসতে বাধ্য। আজ আমাদের খোলাখুলি আলোচনা করতে হবে যে ভারতের বিচার ব্যবস্থা কিভাবে এমন একটি জায়গায় এসে পৌঁছালো যেখানে একজন বিচারপতির ঘর থেকে 15 কোটি টাকা নগদ পাওয়ার পরও ব্যবস্থা নিতে এত কাঠখড় পোড়াতে হয়। এর মূল উত্তর লুকিয়ে রয়েছে বিচারক নিয়োগের বিতর্কিত কলেজিয়াম সিস্টেমের মধ্যে।
সমগ্র বিশ্বে ভারতই একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে বিচারকরা নিজেরাই নিজেদের উত্তরসূরি বিচারক হিসেবে বেছে নেন এবং নিয়োগ করেন। বিশ্বমানচিত্রে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বা জার্মানির মতো কোনো উন্নত গণতন্ত্রে এই ধরনের কোনো অস্বচ্ছ ও জবাবদিহিতাহীন ব্যবস্থার অস্তিত্ব নেই। সেখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্ট, জনপ্রতিনিধি এবং সরকারের চরম যাচাই বাছাই ও স্ক্রুটিনির মধ্যে দিয়ে যেতে হয়। ভারতে এই কলেজিয়াম সিস্টেম বা কলেজিয়াম ব্যবস্থার শিকড় রোপণ করা হয়েছিল কংগ্রেস সরকারের আমলে। দশকের পর দশক ধরে কলেজিয়াম ব্যবস্থার মাধ্যমে বিচার বিভাগে এমন একটি একচেটিয়া মনোপলি তৈরি করা হয়েছে যেখানে বিচারক পদের নিয়োগে সাধারণ ভারতীয় সমাজের প্রতিনিধিত্ব প্রায় শূন্যের কোঠায়। আজ যখন নরেন্দ্র মোদী সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিচার বিভাগে স্বচ্ছতা আনার কথা বলেন, যখন তারা প্রশ্নে তোলেন যে কেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে দেশের অন্যান্য বঞ্চিত সমাজ থেকে এসসি, এসটি, ওবিসি বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্য আইনজীবীদের বিচারক হিসেবে সমান সুযোগ দেওয়া হচ্ছে না, তখন এই কলেজিয়াম ব্যবস্থা তাদের সুপারিশ প্রত্যাখ্যান করে দেয়। বিরোধী নেতা রাহুল গান্ধী বা কংগ্রেস পার্টি বাইরে দাঁড়িয়ে সামাজিক ন্যায় বিচারের বড় বড় ভাষণ দেন, কিন্তু বাস্তবে তাদের তৈরি করে যাওয়া কলেজিয়াম ব্যবস্থার কারণেই বিচার বিভাগে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বাইরে সাধারণ ঘরের মেধাবী আইনজীবীরা প্রবেশ করতে পারেন না। যে জাজদের নিয়োগ প্রক্রিয়া কোনো গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে দিয়ে যায় না, তাদের মধ্যে এক ধরনের অসীম ক্ষমতার অহংকার জন্ম নেয়। এই ক্ষমতার জোরেই বিভিন্ন সময়ে দেখা গেছে দেশের সীমানা সুরক্ষা, প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তার মতো অতি সংবেদনশীল রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তেও আদালত থেকে স্থগিতাদেশ দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি যেসব চরমপন্থী বা সমাজবিরোধী দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত, তাদের জন্য শনিবার গভীর রাতেও আদালতের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু মোদী সরকার এবার সংসদের মাধ্যমে এই কলেজিয়াম ব্যবস্থার অসীম ক্ষমতার উপর এক বিশাল বড় আইনি ও রাজনৈতিক হাতুড়ি চালিয়েছে। আন্তর্জাতিক স্তরে লক্ষ্য করলে দেখা যাবে বিশ্বের প্রায় 200টি রাষ্ট্রের মধ্যে আইনি শাসন ও বিচার বিভাগীয় নির্ভরযোগ্যতার সূচকে ভারতের বিচার ব্যবস্থার স্থান বেশ পেছনের সারিতে চলে এসেছিল। বছরের পর বছর ধরে কোটি কোটি সাধারণ মানুষের মামলা আদালতে জমে পড়ে থাকে। তারা জুতোর তলা ক্ষয় করে বিচার পান না, অথচ প্রভাবশালী, দুর্নীতিবাজ এবং কোটিপতিরা কোটি কোটি টাকা খরচ করে নামী আইনজীবীদের দাঁড় করিয়ে রাতারাতি স্বস্তি পেয়ে যান। এই যে সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার ওপর থেকে ভরসা বা পাবলিক ট্রাস্ট কমে যাচ্ছিল, তা ভারতের মতো একটি উদীয়মান বিশ্বশক্তির জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত। বিচার বিভাগ কোনো স্বৈরাচারী রাজা বা রাজ পরিবারের নয়, তারা হলো সংবিধানের সেবক, পাবলিক সার্ভেন্ট। এই সত্যটি সুপ্রিম কোর্টের বিভিন্ন অতীতের রায়ে লেখা থাকলেও বাস্তবে তার প্রয়োগ দেখা যাচ্ছিল না। কিন্তু আজ পরিস্থিতি বদলাচ্ছে। জাস্টিস যশবন্ত বর্মার ঘটনাটি প্রকাশ্যে আসার পর সাধারণ আইনজীবী সমাজ, বার কাউন্সিল এবং দেশের হাজার হাজার সততা বজায় রাখা প্র্যাকটিসিং অ্যাডভোকেটরা গর্জে উঠেছেন। কপিল সিব্বালের মতো যেসব জ্যেষ্ঠ আইনজীবীরা সবসময় দুর্নীতির সুরক্ষা বর্ম তৈরি করে প্রভাবশালী ও সন্দেহজনকদের বাঁচানোর চেষ্টা করতেন, তাদের মুখের ওপর আজ বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। আজ দেশের বিভিন্ন প্রান্তের আইনজীবীরা রাষ্ট্রপতি এবং সরকারের কাছে চিঠি দিয়ে দাবি করছেন যে দুর্নীতিগ্রস্ত বিচারকদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিতে হবে। তাদের কেবল পদে ইস্তফা দেওয়ালেই চলবে না, তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদের নার্কো টেস্ট করাতে হবে এবং সাধারণ অপরাধীদের মতোই তাদের জেলের ঘানি টানাতে হবে। সংবিধানের আর্টিকেল 51A অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক এবং বিশেষ করে আইনি পেশায় যুক্ত ব্যক্তিদের মূল কর্তব্য হল দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির সততা রক্ষা করা। মোদী সরকার সংসদে এই রিপোর্ট উন্মোচিত করে সেই ঐতিহাসিক পথই প্রশস্ত করেছে, যাতে বিচার ব্যবস্থার ভেতরে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়। আজ ভারত যখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে, তখন দেশের অভ্যন্তরীণ প্রতিটি স্তম্ভকে শক্তিশালী, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হওয়া আবশ্যক। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। নরেন্দ্র মোদী সরকার সংসদে যে সাহসী কদম তুলেছে তা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে লড়াই নয়, বরং এটি হলো দুর্নীতির বিরুদ্ধে এবং আইনের শাসন বা রুল অফ ল প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রাম। পদত্যাগপত্র দিয়ে সরকারি পেনশন ভোগ করার দিন এখন অতীত। জাস্টিস বার্মা এবং তার মতো যারা ভেবেছিলেন বিচারকের কালো পোশাকের পেছনে লুকিয়ে তারা বেঁচে যাবেন, তাদের প্রতিটি টাকার হিসেব এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাছে দিতে হবে। একটি উইকেট পড়া শুরু হয়েছে, আর ইতিহাস সাক্ষী, যখন কোনো সিস্টেমের একটি দুর্নীতিগ্রস্ত স্তম্ভ ভেঙে যায়,
তখন বাকি সব দুর্নীতিবাজদের পতনও কেবল সময়ের অপেক্ষা মাত্র। ভারতের বিচার ব্যবস্থা কোনো একক কলেজিয়ামের জাজদের সম্পত্তি নয়, এটি 140 কোটি ভারতীয় নাগরিকের বিশ্বাসের প্রতীক। এই বিশ্বাস পুনরুদ্ধারের জন্য যে আইনি ও রাজনৈতিক সংগ্রাম বা সংস্কার শুরু হয়েছে তাকে প্রতিটি দেশপ্রেমিক নাগরিক সমর্থন জানাবে। আজকের এই পুরো বিষয়টি এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে আপনার মতামত কী? আপনি কি মনে করেন যে বিচারকদেরও সাধারণ নাগরিকদের মতো সরাসরি আইনি তদন্ত ও শাস্তির আওতায় আনা উচিত? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।